হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদেরজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে চতুর্থ অধ্যায়টি আছে ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস। আজকের ক্লাসে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, দেখো এই যে তোমাদের অধ্যায়টির নাম ভারত সরকারের বিভাগসমূহ, এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার মধ্যে 2 মার্কসের একটি কোশ্চেন লিখতে হবে, আরেকটি 6 মার্কসের কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, টোটাল 8 মার্কসের জন্য এই অধ্যায়টি ভালো করে পড়তে হবে। কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে 2 মার্কসের দুটি দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে, আর 6 মার্কসেরও দুটি দেওয়া থাকবে, তার মধ্যে একটি লিখতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এই অধ্যায় থেকে 2 মার্কসের দুটি দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি লেখো, আর 6 মার্কসেরও দুটি দেওয়া থাকবে প্রশ্ন, তার মধ্যে থেকে একটি লিখতে হবে। তাহলে এই যে ভারতের রাষ্ট্রপতির, ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, এটা আজকের ক্লাসে বোঝাবো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসার খুব চান্স। আর দেখো, আর বাকি এগুলিও আলোচনা করব, যে এই রাষ্ট্রপতির যোগ্যতা কিভাবে নিয়োগ করা হয়, অর্থাৎ নির্বাচন কিভাবে হয়, শপথ গ্রহণ, অপসারণ, ঠিক আছে, কীভাবে পদচ্যুতি করা যায়, পদত্যাগপত্র সে কার কাছে পেশ করেন, কার্যকাল কত বছর, তারপরে ভিটো ক্ষমতা কি, এগুলি কিন্তু 2 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে অধ্যাদেশ কি, অর্থাৎ অর্ডিন্যান্স, তারপরে বিশেষাধিকার, জরুরি অবস্থা ঘোষণা, রাষ্ট্রপতি যে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, এগুলি সমস্ত বিস্তারিত আলোচনা করব। তার আগে একটু তোমাদের এই অধ্যায়টার মধ্যে আমরা কী কী পড়বো, এটা একটা ওভারঅল একটা বলতে পারো যে ইন্ট্রোডাকশন দিয়ে নিই। তাহলে তোমাদের এই অধ্যায়টির নামই হচ্ছে ভারত সরকারের বিভাগসমূহ। তাহলে ভারত সরকারের কয়টি বিভাগ আছে? মনে রাখবে, ভারত সরকারের কিন্তু 3টি বিভাগ। ঠিক আছে, 3টি বিভাগ আছে। সেই ভারত সরকারের 3টি বিভাগ কি কি? একটা হচ্ছে শাসন বিভাগ, একটা হচ্ছে আইন বিভাগ, আরটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ, ঠিক আছে। তাহলে তোমাদের এই অধ্যায়ের মধ্যে শাসন বিভাগ সম্পর্কে পড়তে হবে, আইন বিভাগ সম্পর্কে, আর বিচার বিভাগ সম্পর্কে। তাহলে আমরা প্রথমে শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করছি আর কি। এই শাসন বিভাগের মধ্যেই কিন্তু এই ভারতের রাষ্ট্রপতি এটা পড়ে। এর মধ্যে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, তারপরে রাজ্যপাল, রাজ্যের রাজ্যপাল, পরে ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই সমস্ত কিছু শাসন বিভাগের মধ্যে পড়ে। আর আইন বিভাগের মধ্যে কি পড়ে? আইন বিভাগ অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট আছে, যেখানে আইন প্রণয়ন হয়, আইন তৈরি হয়। ঠিক আছে, আইন বিভাগের অর্থাৎ পার্লামেন্টের 2টি কক্ষ, লোকসভা, রাজ্যসভা, ঠিক আছে, তাদের সম্পর্কে পড়তে হবে এখানে। তারপরে বিচার বিভাগ অর্থাৎ যে আদালত আছে না, আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এগুলি সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে। তাহলে সরকার যেহেতু সরকারের সমস্ত কাজ একটি বিভাগ করতে পারবে না, তার জন্য 3টি বিভাগ করে দেওয়া হয়েছে, যাতে 3টি বিভাগ আলাদা আলাদাভাবে নিজেদের কার্য সম্পাদন করে সুষ্ঠুভাবে। ঠিক আছে, যাতে সরকারের কাজেও সুবিধা হয়। শাসন বিভাগ আর কি, প্রথমে দেখো আইন বিভাগ আইন তৈরি করে, আর সেই আইন অনুযায়ী শাসন বিভাগ কী করে, যে দেশকে পরিচালনা করে। আর বিচার বিভাগ সংবিধান অনুযায়ী আর কি ন্যায় বিচার প্রদান করে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 3টি বিভাগ, একটু বলে দিলাম। এবার দেখো যে শাসন বিভাগটা আমরা শুরু করলাম আজকের দিনে। শাসন বিভাগের প্রথম টপিক হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে দেখো ভারতের যে সংবিধান আছে, তোমরা জানো যে সংবিধান কাকে বলা হয়? সংবিধান হচ্ছে এমন একটা আইনের নথি, যার মধ্যে লেখা আছে কি, কিছু নিয়মকানুন আছে, অর্থাৎ কিছু আইন আছে, আর সেই আইন অনুযায়ী আমাদের দেশ পরিচালিত হয়। অর্থাৎ আমাদের না, পৃথিবীর প্রায় সমস্ত দেশই সেই সংবিধান অর্থাৎ সেই আইনের নথি দ্বারা পরিচালিত হয়। ঠিক আছে, আমাদের এত বড় দেশ, শাসন বিভাগের কী কাজ, প্রধানমন্ত্রী কী কাজ, ঠিক আছে, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, তারা কীভাবে কার্য সম্পাদন করবে, ঠিক আছে, সমস্ত কিছু সংবিধানের মধ্যে লেখা আছে। তাহলে দেশ পরিচালনার জন্য যে আইনের নথি, সেটাই হচ্ছে সংবিধান। তাহলে সেই সংবিধানের মধ্যে আমাদের ভারতের সংবিধানের 52, ঠিক আছে, 52 নং ধারায়, অর্থাৎ ইংরেজিতে বললে 52 নম্বর আর্টিকেলে, ঠিক আছে, আর্টিকেল যা আর ধারা হচ্ছে বাংলা, ঠিক আছে, একই কথা, 52 নং আর্টিকেল, ঠিক আছে, বা 52 নং ধারা। তাহলে এই ধারার মধ্যে লেখা আছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া।
অর্থাৎ ভারতের একজন কি থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন। এটা কোথায় লেখা আছে, 52 নম্বর আর্টিকেলে লেখা আছে ভারতের সংবিধানে। ঠিক আছে, এটা একটু বলে দিলাম। এবার দেখো শুরু করছি ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি হতে চান, ভারতের রাষ্ট্রপতি হতে চান, তাহলে তার কি কি যোগ্যতা থাকতে হবে। তাহলে ফার্স্ট যোগ্যতা হচ্ছে, প্রথমে যোগ্যতা আলোচনা করি। প্রথমে হচ্ছে এখানে লিখে দিচ্ছি, 1 নম্বর যোগ্যতা হচ্ছে যে তাকে ভারতের নাগরিক হতে হবে। তাহলে ফার্স্ট যোগ্যতা কি, যে ভারতের নাগরিক হতে হবে, নাগরিক হতে হবে। ঠিক আছে, 2 নম্বর যোগ্যতা কি, যে তাকে, সেই ব্যক্তিকে কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ঠিক আছে, কমপক্ষে 35 বছর বয়স্ক হতে হবে। ঠিক আছে, এটা হলো 2 নম্বর যোগ্যতা। 3 নম্বর যোগ্যতা কি, যে সেই ব্যক্তিকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, তাকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি রাষ্ট্রপতি হতে চান ভারতের, তিনি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, এই 2 সরকারেরই কোনো লাভজনক পদে থাকতে পারবেন না। ঠিক আছে, ধরো সে কোনো আইপিএস অফিসার, ঠিক আছে, কোনো আইএএস অফিসার, তাহলে সে তো একটা চাকরি করছে, সে সেখান থেকে তো বেতন পাচ্ছে, তাহলে একটা লাভজনক পদে আছেন, তাহলে তিনি কিন্তু রাষ্ট্রপতি হতে পারবেন না। ঠিক আছে, তিনি কোনো আর কি কেন্দ্র সরকারের চাকরি করতে পারবেন না বা রাজ্য সরকারের কোনো চাকরিতে থাকতে পারবেন না। ঠিক আছে, লাভজনক পদে থাকতেই পারবেন না। তাহলে কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। বোঝা গেল। আর 5 নম্বর হচ্ছে যে যেই ব্যক্তি রাষ্ট্রপতি হতে চান, তার যে বলতে পারো যে মনোনয়নপত্রটি, সেটা 50 জন কর্তৃক উত্থাপিত, 50 জন কর্তৃক, ঠিক আছে, 50 জন নির্বাচক কর্তৃক, ঠিক আছে, নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। ঠিক আছে, হতে হবে। বোঝা গেল। তাহলে 50 জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত হতে হবে এবং 50 জন নির্বাচক কর্তৃক সমর্থিত হতে হবে। ঠিক আছে, তার মনোনয়ন পত্রটি। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রপতির যোগ্যতা। যদি পরীক্ষায় 2 মার্কসের আসে যে রাষ্ট্রপতির, ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির যোগ্যতা উল্লেখ করো, তোমরা কিন্তু দিয়ে দিবে 5টি পয়েন্ট। এবার দেখো যে নিয়োগ, রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন বা নিয়োগ হন, এটা এখন আলোচনা করি একটু। দেখো, আমি কিন্তু রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন এটার একটা সেপারেট আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম আগে, সেটার লিঙ্ক কিন্তু দেখো যে আই বাটনে দেওয়া আছে, সেই আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নিও। কারণ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন একদম A to Z চুলচেরা বিশ্লেষণ করেছি সেখানে। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, এখন যদি আমি বোঝাতে যাই যে রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন, তাহলে এখানেই আধা ঘন্টা লেগে যাবে, তাহলে তোমাদের এগুলি আর বোঝানো হবে না। তার জন্য আমি বলছি আই বাটনে লিঙ্ক দেওয়া ছিল, সেটাতে ক্লিক করে, বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। ঠিক আছে, স্টেপটা একটু দেখে নেবে। আর এখন আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি যে 2 মার্কসের আসলে কীভাবে লিখবে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা আমি যেই ভিডিওটির কথা বললাম সেটা কিন্তু তোমরা একবার দেখবে যে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন। দেখো, ভারতের রাষ্ট্রপতি নিয়োগ বা নির্বাচিত কীভাবে হন, যে ভারতের সংবিধানের একটা আর্টিকেল আছে, সেটা হচ্ছে 52 নম্বর আর্টিকেলে তো বলা আছে যে দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু 54 নম্বর আর্টিকেলে বলা আছে কি, যে ভারতের রাষ্ট্রপতি যে নির্বাচিত হবেন তার জন্য একটা নির্বাচক সংস্থা গঠিত হবে, নির্বাচক সংস্থা।
ইংরেজিতে বললে ইলেকটোরাল কলেজ, ঠিক আছে, ইসি বলা যায়, ইলেকটোরাল কলেজ। তাহলে এই 54 নম্বর আর্টিকেলে লেখা আছে যে ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হবেন, অর্থাৎ একটা নির্বাচক সংস্থা গঠন করা হবে, আর সেই নির্বাচক সংস্থার মধ্যে যেই ব্যক্তিরা থাকবেন সেই ব্যক্তিরাই রাষ্ট্রপতিকে নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, ঠিক আছে। তাদের ভোটের দ্বারাই, নির্বাচক সংস্থার মধ্যে যারা যারা থাকবেন তাদের ভোটের দ্বারাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, ঠিক আছে। আমাদের সাধারণ জনগণের দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন না, রাষ্ট্রপতি নির্বাচন হয় পরোক্ষভাবে, ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশন হয়, ডাইরেক্ট ইলেকশন হয় না। কিন্তু ডাইরেক্ট অর্থাৎ ভারতের সমস্ত জনগণ সেখানে পার্টিসিপেট করে, কিন্তু ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু ভারতের জনগণরা, সাধারণ জনগণরা ডাইরেক্টলি পার্টিসিপেট করে না, আমাদের হয়ে এমপি এমএলএ যে থাকে না তারা নির্বাচন করেন, ঠিক আছে। তাহলে এখন দেখবো যে এই নির্বাচক সংস্থার মধ্যে কারা কারা থাকেন। ফার্স্ট হচ্ছে যে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, পার্লামেন্টের উভয় কক্ষের বলতে দুটা কক্ষ আছে পার্লামেন্টের, একটা লোকসভা আর একটা রাজ্যসভা। তাহলে এই দুটি কক্ষের কথাই বলা হচ্ছে যে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, নির্বাচিত সদস্য। কেন নির্বাচিত সদস্য বলা হচ্ছে? কারণ রাজ্যসভার মধ্যে কিন্তু নির্বাচিত সদস্যও থাকে আবার মনোনীত সদস্যও থাকে। তাহলে যদি বলা হতো যে রাজ্যসভার অর্থাৎ পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য, তাহলে তো সেখানের মধ্যে মনোনীত যে সদস্যগুলো আছে তারাও তো এসে পড়তো, কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারে না রাষ্ট্রপতি নির্বাচনে, ঠিক আছে। রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্যসভার মধ্যে যে মনোনীত সদস্য থাকে তারা কিন্তু ভোট দিতে পারে না, শুধুমাত্র নির্বাচিত সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে। তাহলে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, তাহলে পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ আর লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। আর লোকসভাতে বর্তমানে সদস্য সংখ্যা কত আছে? 543। তাহলে এই 543টি হচ্ছে নির্বাচিত সদস্য, আর এখানের মধ্যে রাজ্যসভার মধ্যে 233 জন নির্বাচিত সদস্য আছে, ঠিক আছে। এছাড়াও ভারতের রাষ্ট্রপতির এটা একটা ক্ষমতা আছে যে ভারতের রাষ্ট্রপতি রাজ্যসভার মধ্যে 12 জন, ঠিক আছে, 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন, ঠিক আছে। তাহলে সেটা এখন আলোচনা করছি না, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে এই 12 জনের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র নির্বাচিত সদস্যরাই ভোট দিতে পারে রাষ্ট্রপতি নির্বাচনে। তাহলে এই হয়ে গেল পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, প্লাস তারা তো নির্বাচনে অংশগ্রহণ করেই, এই নির্বাচন সংস্থার মধ্যে থাকেন, তাছাড়াও থাকেন হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য। এখন রাজ্য বিধানসভা কি? দেখো আমাদের কেন্দ্রীয়, ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। সেই পার্লামেন্টের দুটি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। ঠিক তেমন যেমন কেন্দ্রে আইন প্রণয়ন হয়, ঠিক তেমন রাজ্যের মধ্যেও কিন্তু আইনসভা থাকে, সেই রাজ্যের আইনসভার নাম হচ্ছে বিধানসভা, ঠিক আছে। কোনো কোনো রাজ্যের মধ্যে বিধানসভাও থাকে আবার বিধান পরিষদও থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু শুধুমাত্র বিধানসভা আছে। তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য আছে, এই পশ্চিমবঙ্গ রাজ্যের যে বিধানসভা আছে সেই বিধানসভার সদস্য সংখ্যা হচ্ছে 294। 294 জন কিন্তু নির্বাচিত সদস্য সংখ্যা আছে। এমন উত্তরপ্রদেশ কি, তারপরে বিহার, গুজরাট, সমস্ত রাজ্যের 28টি রাজ্যেরই সমস্ত এমএলএ, ঠিক আছে, তাদেরকে বলা হয় এমএলএ। আর পার্লামেন্টের উভয় কক্ষের যে সদস্য তাদেরকে বলা হয় এমপি, ঠিক আছে, মেম্বার অফ পার্লামেন্ট। আর রাজ্য বিধানসভার যে সদস্য তাদেরকে বলা হয় এমএলএ, মেম্বার অফ পার্লামেন্ট, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ঠিক আছে। আচ্ছা, এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বোঝা গেল। তার সঙ্গে প্লাস দিল্লি ও পুদুচেরির নির্বাচিত সদস্য। তাহলে ভারতের মধ্যে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল যা আছে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু বিধানসভা থাকে না, কিন্তু ব্যতিক্রম আছে যে শুধুমাত্র 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু বিধানসভা আছে। এমনিতে কিন্তু সমস্ত রাজ্যের মধ্যেই খালি বিধানসভা থাকে, অর্থাৎ আইনসভা থাকে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যেও এমন 2টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিধানসভা রয়েছে। সেই 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? একটা হচ্ছে দিল্লি, আরটা হচ্ছে পুদুচেরি।
পুদুচেরি, ঠিক আছে। তাহলে দিল্লি আর পুদুচেরি এই যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল, এই দিল্লি ও পুদুচেরির নির্বাচিত সদস্য, ঠিক আছে, দিল্লি ও পুদুচেরির আর কি বিধানসভার নির্বাচিত সদস্য। তাহলে এই হয়ে গেল নির্বাচক সংস্থা। পার্লামেন্টের উভয় কক্ষের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচিত সদস্য আছে তারা নির্বাচক সংস্থার সদস্য। 28টি রাজ্যেরই, ভারতের 28টি রাজ্যেরই অর্থাৎ রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য প্লাস দুটি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে দিল্লি এবং পুদুচেরি তাদেরও নির্বাচিত সদস্য। তাহলে এই সমস্ত সদস্য মিলে নির্বাচক সংস্থা গঠন করে থাকে। তাহলে যদি পরীক্ষায় আসে যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে নির্বাচক সংস্থা গঠন করা হয় তার সদস্য কারা, তাহলে তার সদস্য কারা? এরা পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির নির্বাচিত সদস্য। বুঝা গেল? তাহলে এটা মনে রাখবে। তারপরে এই ব্যক্তিরাই কিন্তু ভোট দেয় রাষ্ট্রপতি নির্বাচনে, ঠিক আছে। আর সেই প্রসেসটা তোমরা দেখে নিও সেই ভিডিওতে যেটা বললাম, ঠিক আছে। তাহলে এবার দেখব যে নিয়োগের পরে শপথ গ্রহণ। রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তাহলে মনে রাখবে যে ভারতের যে সুপ্রিম কোর্ট আছে, ঠিক আছে, ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। তাহলে সেই সুপ্রিম কোর্টেরই কিন্তু প্রধান যে বিচারপতি থাকে তিনি কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, ঠিক আছে। তাহলে শপথ গ্রহণ কে করান? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি, ঠিক আছে। CJI, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ইংরেজিতে বললে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, CJI বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান যখন তিনি নিয়োগ হন, নির্বাচিত হওয়ার পরে। এখন দেখো যে অপসারণ ও পদত্যাগপত্র। রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায় বা কিভাবে তার পদ থেকে পদচ্যুত করা যায়? তাহলে একটা মাত্র, ঠিক আছে, একটা কারণে, সেটা হচ্ছে সংবিধান ভঙ্গের দায়ে বা সংবিধান ভঙ্গের অপরাধে, সংবিধান লঙ্ঘনের বা সংবিধান ভঙ্গের কারণে, ঠিক আছে। এটা আসে পরীক্ষায় যে ভারতের রাষ্ট্রপতিকে কোন কারণে তার পদ থেকে পদচ্যুত করা যায় বা অপসারণ করা যায়? সংবিধান ভঙ্গের কারণে, একটা মাত্র, ঠিক আছে। সংবিধানে যা লেখা আছে তার ব্যতিক্রমে গিয়ে যদি কোনো কাজ করে ফেলে, সংবিধান উল্লঙ্ঘন করে, তখনই রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কিভাবে? সেই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে তার প্রস্তাবটা প্রথমে লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা কক্ষের মধ্যে উত্থাপিত হবে, ঠিক আছে, লোকসভা আর রাজ্যসভা। তাহলে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করলো, ঠিক আছে, সংবিধান না মেনে কোনো কাজ করে ফেললো, তখন লোকসভাতে বা রাজ্যসভাতে যে কোনো একটা কক্ষের মধ্যে সেই যে প্রস্তাবটা যে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানো হবে একটা কক্ষের মধ্যে উঠলো, তাহলে সেই কক্ষের মধ্যে যদি সেই প্রস্তাবটা পাশ হয়ে যায় যে লোকসভাতে উঠলো আর লোকসভাতে বেশিরভাগ সদস্য ভোট দিয়ে দিল যে না রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে তার পদ থেকে, তাহলে এখানে পাশ হয়ে গেল। তারপরে প্রস্তাবটা যাবে রাজ্যসভাতে, রাজ্যসভাতেও যদি পাশ হয়ে যায় তখন রাষ্ট্রপতিকে তারপর থেকে সরতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল রাষ্ট্রপতির অপসারণ, ঠিক আছে। এবার দেখো যে পদত্যাগপত্র। রাষ্ট্রপতি যদি এখন তার কোনো অসুস্থতার কারণে, ঠিক আছে, বা কোনো একটা কারণে নিজে যদি ইচ্ছায় সে যদি তার পদত্যাগ করতে চায়, ঠিক আছে, তার কার্যকাল শেষ হওয়ার আগেই যদি কোন ভারতের রাষ্ট্রপতি পদ ছেড়ে দিতে চায়, তাহলে সেই যে পদত্যাগপত্রটা সেটা কার কাছে পেশ করেন? মনে রাখবে উপরাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? ভারতের উপরাষ্ট্রপতির কাছে, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন, ঠিক আছে, এটা মনে রাখবে। এখন দেখো যে কার্যকাল, আর কার্যকাল 5 বছর, এটা একটু মনে রাখবে। ভারতের প্রধানমন্ত্রীরও 5 বছর, ভারতের রাষ্ট্রপতিরও 5 বছর, উপরাষ্ট্রপতিরও 5 বছর, মুখ্যমন্ত্রীরও 5 বছর, ঠিক আছে। এমন প্রায় সমস্ত যে পদগুলি আছে বেশিরভাগই 5 বছরই। আচ্ছা, পরে হলো ভিটো ক্ষমতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা কি?
এটা কিন্তু 2 মার্কসের আসতে পারে। যে ভিটো ক্ষমতা কি, যে রাষ্ট্রপতির বিল বাতিল করার, কোনো বিলকে বাতিল করার যে ক্ষমতা সেটাই হচ্ছে ভিটো ক্ষমতা। তোমরা 3rd সেমিস্টারে পড়েছিলে যে সম্মিলিত জাতিপুঞ্জে যে স্থায়ী সদস্যরা আছে, স্থায়ী সদস্য যে 5টি দেশ আছে, তাদের আর কি অসম্মতিসূচক ভোটদানের যে ক্ষমতা সেটা হচ্ছে ভিটো ক্ষমতা, তোমরা পড়েছিলে 3rd সেমিস্টারে। ঠিক তেমনই রাষ্ট্রপতি কোনো বিলকে যদি বাতিল করে দেয়, তার যে বিলকে বাতিল করার যে ক্ষমতাটা সেটাই হচ্ছে রাষ্ট্রপতির এই ভিটো ক্ষমতা। বোঝা গেল? তাহলে এই ভিটো ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির 3 ধরনের হয়। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে চরম ভিটো, চরম ভিটো বা ইংরেজিতে বললে অ্যাবসোলুট ভিটো। 2 নম্বর হচ্ছে স্থগিত ভিটো, স্থগিত ভিটো। আর 3 নম্বর হচ্ছে পকেট ভিটো, পকেট ভিটো। বোঝা গেল? তাহলে রাষ্ট্রপতি কত প্রকার বা কত ধরনের ভিটো প্রদান করতে পারে? 3 প্রকার। কি কি? চরম ভিটো বা অ্যাবসোলুট ভিটো, স্থগিত ভিটো বা সাসপেন্সিভ ভিটো, পকেট ভিটো, ইংরেজিতেও পকেট ভিটোই বলা হয়। তাহলে এখন চরম ভিটোটা কি? চরম ভিটো হচ্ছে যদি পার্লামেন্টে কোনো আইন, ধরো আইন কীভাবে প্রণীত হয় একটু শর্টে বলে দিচ্ছি, যে আমাদের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, পি দিয়ে লিখছি, পি ফর পার্লামেন্ট। তাহলে পার্লামেন্টের দুটি কক্ষ হয়, একটা লোকসভা, একটা রাজ্যসভা। তাহলে আর এখানে লিখে রাখছি রাষ্ট্রপতি। ঠিক আছে, এখানে আর দিয়ে রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা পার্লামেন্ট, এটা রাষ্ট্রপতি, এটা লোকসভা, এটা রাজ্যসভা। তাহলে কীভাবে ভারতে আইন তৈরি হয় একটু বলে দিচ্ছি। প্রথমে কোনো একটা আর কি লোকসভা বা রাজ্যসভার কোনো একজন সদস্য একটা বিল উত্থাপন করেন। এখন বিল কি? আইনের যে খসড়া রূপ তাকেই বিল বলা হয়। ঠিক আছে, একটা আইন তৈরি করার আগে কোনো একজন মন্ত্রী বা কোনো একজন লোকসভা বা রাজ্যসভার সদস্য একটা আর কি আইনের একটা খসড়া তৈরি করেন, সেটাই হচ্ছে বিল বলা হয়। সেই বিলটা প্রথমে যে কোনো একটা কক্ষে উত্থাপিত হলো। ধরো লোকসভাতে একটা বিল উত্থাপিত করলো একজন সদস্য, তাহলে সেই বিলটি যদি লোকসভায় পাস হয়ে যায়, তারপরে সেই বিলটি যাবে রাজ্যসভায়। রাজ্যসভাতেও যদি সেই বিলটি পাস হয়ে যায়, তখন সেটা যাবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি এর জন্যই এতটা গুরুত্বপূর্ণ একটা পদ, কারণ রাষ্ট্রপতি যদি সেই বিলে স্বাক্ষর না করে তাহলে কিন্তু সেই বিল কখনোই আইনে রূপান্তরিত হবে না। ঠিক আছে, যদি রাষ্ট্রপতি বাতিল করে দেয় তাহলে কোনো বিলই আইনে পরিণতই হবে না। ঠিক আছে, তাহলে দুটি কক্ষে যদি কোনো বিল পাস হয়ে যায় তখন সেটা কার কাছে যায়? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি যখন সেটাকে স্বাক্ষর করে দেয় তখনই সেই বিলটি আইনে রূপান্তরিত হয়ে যায়। বোঝা গেল আইন কীভাবে হয়? তাহলে এখন রাষ্ট্রপতি তার কাছে কী কী ক্ষমতা আছে? এই যে এখন যে এই লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাস হলো, এখন যে রাষ্ট্রপতির কাছে গেল বিলটি, এখন এই বিলটিকে রাষ্ট্রপতি 3 ভাবে বাতিল করতে পারে, অর্থাৎ এখন ভিটো ক্ষমতা প্রদান করতে পারে। ফার্স্ট হচ্ছে চরম ভিটো, যে রাষ্ট্রপতি সেই বিলটিকে কী করতে পারে? যে বাতিল করে দিতে পারে। ঠিক আছে, আর সেই বিলটি আইনে রূপান্তরিত হলোই না, এটা হচ্ছে চরম ভিটো। নেক্সট হচ্ছে স্থগিত ভিটো। স্থগিত ভিটো কি? সাসপেন্সিভ ভিটো কি? যে লোকসভা এবং রাজ্যসভায় বিলটি পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেল, এখন রাষ্ট্রপতি আবার পুনর্বিবেচনার জন্য বিলটি আবার পার্লামেন্টে পাঠিয়ে দেয়। ঠিক আছে, যে আবার পুনর্বিবেচনা করে দেখো। ঠিক আছে, কিন্তু যখন পুনর্বিবেচনা করে বিলটি আবার যখন পার্লামেন্টে পাঠানো হলো, তখন তারপরে যখন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় সেই বিলটি, তখন কিন্তু রাষ্ট্রপতি সেই বিলে স্বাক্ষর দানে বাধ্য থাকে। ঠিক আছে, পরবর্তীতে আবার কিন্তু ঘুরিয়ে দিতে পারবে না। একবার যদি স্থগিত ভিটো প্রদান করে দেয়, ঠিক আছে, স্থগিত ভিটো মানে আবার ফিরিয়ে দিল পার্লামেন্টে, যে আবার একটু পুনর্বিবেচনা করে আবার বিলটি আনো, আবার পুনর্বিবেচনা করে আবার যদি যখন বিলটা রাষ্ট্রপতিকে দেয় তখন রাষ্ট্রপতি সাইন করে দেয়। ঠিক আছে, তাহলে স্থগিত ভিটো বোঝা গেল, যে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি না দিয়ে আবার পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে দিয়ে দেয়, এটি হচ্ছে স্থগিত ভিটো। আর নেক্সট হচ্ছে পকেট ভিটো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পকেট ভিটো কি? 2 মার্কসে আসতে পারে। পকেট ভিটো হচ্ছে যে রাষ্ট্রপতি, ঠিক আছে, কি করতে পারে? এই বিলটিকে না সম্মতি দিল না অসম্মতি দিল, ঠিক আছে, বাতিলও করলো না আবার স্বাক্ষরও করলো না, আবার পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে দিলও না, অর্থাৎ তিনি অনির্দিষ্টকালের জন্য সেই বিলটিকে নিজের কাছে রেখে দিলেন। ঠিক আছে,
মানে সেই বিলটির সঙ্গে সে কিছুই করছে না, নিজের কাছেই রেখে দিচ্ছেন। রাষ্ট্রপতি সেই যে বিলটি তার কাছে কত সময়ের জন্য রাখতে পারে সেটা কিন্তু সংবিধানে উল্লেখ নেই। সংবিধানে যদি বলা থাকতো যে ভারতের রাষ্ট্রপতি কোনো একটা বিল এত দিনের জন্য তার কাছে রাখতে পারে, তার বেশি রাখতে পারবে না, কিন্তু সেটা তো লেখা নেই। তাহলে রাষ্ট্রপতি সেই বিলটি নিজের কাছে রেখে দেয় অনির্দিষ্টকালের জন্য। এটাই হচ্ছে পকেট ভিটো। বোঝা গেল? একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো অধ্যাদেশ। অধ্যাদেশকে ইংরেজিতে বলা হয় অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স। এখন এই অর্ডিন্যান্স কি? অর্ডিন্যান্সকে বাংলায় বলা হয় অধ্যাদেশ। তাহলে এই অধ্যাদেশ জারির ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে। তাহলে এই অধ্যাদেশটা কি? দেখো আমাদের পার্লামেন্টে কিন্তু, ঠিক আছে, আইনসভার 3টা সেশন হয়। কি কি? একটা বাজেট সেশন, একটা হচ্ছে মনসুন সেশন, আর একটা হচ্ছে উইন্টার সেশন। এই 3টি সেশনের মাঝখানে কিন্তু অনেক ছুটি থাকে, অর্থাৎ আইনসভা বন্ধ থাকে। তখন আইনসভাতে কোনো কাজ হয় না, আইন তৈরি হয় না। তাহলে যেই সময় পার্লামেন্ট বন্ধ থাকে, আইনসভা বন্ধ থাকে, সেই সময় তো কোনো আইন তৈরি হচ্ছে না। তাহলে সেই বন্ধ সময়টাতে, বন্ধ থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি যে আইন তৈরি করে, কোনো জরুরি অবস্থায় বা জরুরি পরিস্থিতিতে যদি এমন মনে হয় যে আইন তৈরি করতে লাগবেই, তখন যে রাষ্ট্রপতি আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতির আইন তৈরি করার ক্ষমতাকেই কি বলা হয়? এটাই হচ্ছে অধ্যাদেশ জারি বা অর্ডিন্যান্স। ঠিক আছে, পরে আবার যখন পার্লামেন্টের অধিবেশন আর কি বসবে, আইনসভার অধিবেশন বসবে, তখন কিন্তু আবার এই যে বিলটিকে আইনে পরিণত করলো, এটাকে কিন্তু আবার অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। নেক্সট দেখো যে বিশেষাধিকার। এই বিশেষাধিকার কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, যে রাষ্ট্রপতির 2টি বিশেষাধিকার লেখো। তাহলে 2টি আমি বলে দিচ্ছি। 1 নম্বর বিশেষাধিকার হচ্ছে যে রাষ্ট্রপতি যতদিন তার পদে বহাল থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু, ঠিক আছে, শপথে থাকাকালীন কিন্তু তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলায় দায়ের করা যাবে না। ফৌজদারি অর্থাৎ ফৌজদারি মামলা হচ্ছে ধরো কোনো খুন, মার্ডার, এই যে কেসগুলি হয়, এটা কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না রাষ্ট্রপতির বিরুদ্ধে, যতদিন সে পদে আছেন। ঠিক আছে, পদ থেকে সরে গেলে তারপরে তার বিরুদ্ধে এই ফৌজদারি মামলা করা যাবে, কিন্তু যতদিন তিনি আছেন রাষ্ট্রপতি পদে তার বিরুদ্ধে কোনো দিনও, ঠিক আছে, ফৌজদারি মামলা দায়ের করা যাবেই না। খুন, মার্ডারের কেস তার বিরুদ্ধে কিন্তু করাই যাবে না। আর একটা বিশেষাধিকার হচ্ছে 2 নম্বর, যে যতদিন তিনি রাষ্ট্রপতি পদে আছেন ততদিন তার বিরুদ্ধে কোনো আদালতই তাকে কারাবাস বা গ্রেপ্তার করতে পারবেন না। গ্রেপ্তারের কোনো নির্দেশই দিতে পারবেন না কোনো আদালত। বোঝা গেল? রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করার বা কারাবাসে যাওয়ার জন্য নির্দেশ দিতেই পারবে না কোনো আদালত। এটাই হচ্ছে রাষ্ট্রপতির বিশেষাধিকার। ঠিক আছে, অর্থাৎ বিশেষ অধিকার, অন্যদের যেটা নেই রাষ্ট্রপতিরই এটা আছে আর কি। এটাই হচ্ছে বিশেষাধিকার। নেক্সট দেখো যে জরুরি অবস্থা ঘোষণা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জরুরি অবস্থা ঘোষণা। তাহলে এই জরুরি অবস্থা ঘোষণাটা কি? দেখো ভারতের যে রাষ্ট্রপতি তার কিন্তু 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রয়েছে। তাহলে সেই 3 ধরনের কি কি আমি একবার লিখে দিচ্ছি। দেখো ফার্স্ট হচ্ছে, আমি 3টি আর্টিকেল লিখে দিচ্ছি, আর্টিকেল 3টি মনে রাখবে ভালো করে। একটা হচ্ছে 352 নম্বর আর্টিকেল বা ধারা, একটা হচ্ছে 356 নং ধারা, আরটা হচ্ছে 360 নং ধারা। এই 3টি আর্টিকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো পরে কম্পিটিটিভ এক্সাম দাও, চাকরির পরীক্ষায় বসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখতেই হবে তোমাদের। ঠিক আছে, আর একটা কথা বলে দিচ্ছি, এই যে বললাম না অধ্যাদেশ জারি, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করতে পারে বা অর্ডিন্যান্স মেকিং যে পাওয়ার আছে রাষ্ট্রপতির, এটা রাষ্ট্রপতির যে অধিকারটা, এটা কত নম্বর আর্টিকেলে দেওয়া আছে? 123, অর্থাৎ 123, 123 নং ধারায় কিন্তু এর কথা বলা আছে। অর্থাৎ রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, অধ্যাদেশ জারির যে ক্ষমতা, এটা 123 নং আর্টিকেলে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, শুধুমাত্র যে ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে তা কিন্তু নয়, রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মধ্যে যে রাজ্যপাল থাকে না, সেই রাজ্যপালও কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে। ঠিক আছে, এখন রাষ্ট্রপতি সম্পর্কে পড়ছি, তাই এটাই দেখো। 352 নং ধারায় জাতীয় জরুরি অবস্থার কথা বলা হচ্ছে, ন্যাশনাল ইমার্জেন্সি। ঠিক আছে, জাতীয়
জরুরি অবস্থা ঘোষণা করতে পারে রাষ্ট্রপতি। 356 নং ধারা অনুযায়ী রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, ঠিক আছে, রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এই 356 নং ধারা অনুযায়ী। আর 360 নং ধারা অনুযায়ী আর্থিক, ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, আর্থিক জরুরি অবস্থা। এই 3 প্রকার কিন্তু জরুরি অবস্থা সম্পর্কে মনে রাখবে। এবার দেখো যে রাষ্ট্রপতি 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি কখন ডিক্লেয়ার করতে পারে, কখন ঘোষণা করতে পারে? যখন ভারতের মধ্যে, ধরো ভারতের সঙ্গে কোনো একটা দেশের যুদ্ধ বাড়ছে, তাহলে কোনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে বা আর কি বহি আক্রমণ, ঠিক আছে, কোনো একটা দেশ ভারতে অ্যাটাক করে দিল, আক্রমণ করলো, তাহলে এই বহি আক্রমণের জন্য কিন্তু ভারত সরকার তখন আর কি ভারতের রাষ্ট্রপতি ইমার্জেন্সি ঘোষণা করতে পারে, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। এছাড়া যদি ভারতের অভ্যন্তরেই সশস্ত্র বিদ্রোহ শুরু হয়ে যায়, ঠিক আছে, তার দ্বারা যদি কোনো ভারতের কোনো অংশের যদি বলতে পারো যে নিরাপত্তা বিঘ্নিত হয়, তখন কিন্তু 352 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কী করতে পারে, যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। তাহলে 3টা ক্ষেত্রে, যুদ্ধ লাগলে, বিদেশি যদি কোনো আক্রমণ হয় ভারতে তার জন্য, আর ভারতের ভিতরেই অভ্যন্তরে যদি সশস্ত্র বিদ্রোহ শুরু হয়, তাহলে এই 3টি কারণে রাষ্ট্রপতি 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। নেক্সট হচ্ছে 356। এই ধারা অনুযায়ী রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা কখন ঘোষণা করতে পারে? যদি এমন দেখা যায় যে কোনো একটা রাজ্যে, ঠিক আছে, বা কোনো একটা রাজ্যের কোনো অংশে সংবিধান অনুযায়ী সেই রাজ্যটা পরিচালনা করা যাচ্ছে না, ঠিক আছে, তাহলে যদি কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী রাজ্যকে পরিচালনা করা যাচ্ছে না, এমন যদি রাষ্ট্রপতি কোনো খবর পায়, কার থেকে? যদি রাজ্যপাল সেই খবরটা দেয় বা অন্য মাধ্যমে যদি খবরটা পায় রাষ্ট্রপতি, তখন কিন্তু রাষ্ট্রপতি সেখানে 356 নং ধারা অনুযায়ী রাজ্যে অচলাবস্থাজনিত, রাজ্যে আর কি অচলাবস্থাজনিত বা অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। আর তার দ্বারা সেই রাজ্যটার যে কন্ট্রোলটা সেটা ডাইরেক্ট কেন্দ্রের হাতে চলে যাবে, ঠিক আছে, রাজ্য সরকারের কাছে তখন আর বেশি ক্ষমতা থাকবে না। রাজ্য যেহেতু সংবিধান অনুযায়ী চলতেই পারছে না, রাজ্য সরকার সেখানে তার ফেইলিয়ার দেখা হচ্ছে, তার জন্য কেন্দ্র সরকারের কাছে ক্ষমতা চলে যাবে, কেন্দ্র কন্ট্রোল করবে তখন। আর এই যে রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, এটাকে আরেকটা নামে বলা যায়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। 356 নং ধারা অনুযায়ী প্রেসিডেন্ট রুলও কিন্তু জারি করা যায়, এটাকেই আরেকটা কথায় প্রেসিডেন্ট রুল বলা হয়, ঠিক আছে, অপর নাম। এবার দেখো যে 360 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা। তাহলে ভারতে যদি আর্থিক যদি অবস্থা খারাপ হয়ে যায়, আর্থিক অচলাবস্থাজনিত যদি সমস্যার সৃষ্টি হয়, তাহলে তখন কিন্তু ভারতে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হবে। আর মনে রাখবে যে ভারতে আজ পর্যন্ত কোনো দিনও এই 360 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। আজ পর্যন্ত এই 360 নং ধারা অনুযায়ী কিন্তু ভারতের রাষ্ট্রপতি একবারও আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করেনি, ঠিক আছে। কিন্তু এই যে এই 2 প্রকার যে জরুরি অবস্থা, এটা কিন্তু ঘোষণা করেছে। জাতীয় জরুরি অবস্থা এখন পর্যন্ত 3বার ঘোষণা করা হয়েছে, ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আর রাজ্যে অচল অবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা এটা অনেকবার হয়েছে, ঠিক আছে, এটা মনে রাখার দরকার নেই। এই যে 352 নং আর্টিকেলের দ্বারা যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 3বার, সেটা কোন কোন সালে? একটা হচ্ছে 1962 সালে ভারত আর চীনের মধ্যে যখন যুদ্ধ হয়, তারপরে 1971 সালে, ঠিক আছে, ভারত আর পাকিস্তানের মধ্যে এখানেও যে যুদ্ধটা হয়, ঠিক আছে, আর তারপরে 1975 সালে, ঠিক আছে। তাহলে এই 3 বছর, তাহলে এই 3 বছর, এই 3টি সাল মনে রাখবে। এই 3বার কিন্তু রাষ্ট্রপতি এই যে 352 নং ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। বোঝা গেল? তাহলে এই সমস্ত কিছু আলোচনা করলাম। এবার আলোচনা করব তোমাদের যে 6 মার্কসের কোশ্চেনটা আসবে তোমাদের পরীক্ষায় এবার, ঠিক আছে, খুব চান্স আছে এবার আসার, যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তাহলে এটা এখন আলোচনা করব। এখন দেখো যে এই রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, আর তার আগে বলে নেই যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট, এটা দেখে বুঝে নাও যে 2015 সালে এইচএসসি এটা এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়।
15 পরে 2018 সালেও এটা এসেছিল, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 18 পরে 2020-তে এসেছে, 19-এ আসেনি, 20-তে এসেছে, 20-র পরে আবার 2023-এ এসেছে, ঠিক আছে। কিন্তু 2025, তোমরা 26-এ দিবে এক্সাম, 2025-এ কিন্তু রাষ্ট্রপতি সম্পর্কে একটা 8 নম্বরের কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত যে ক্ষমতা সেটা এসেছিল 8 নম্বরের, ঠিক আছে। এখন তো তোমাদের 6 মার্কসের কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেনটাই ক্ষমতা ও কার্যাবলী তোমাদের কিন্তু এবার 6 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এবার 2023-এর পরে যদি এবার এইচএস তোমাদের 2026-এ আসতেই পারে, যেহেতু 15, 18, 20, 23 এসেছে, মাঝখানে কিছু বছর বাদ গেছে, 2026-এ তো মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি, ঠিক আছে, আসতেই পারে। তাহলে দেখো এখানে আমরা ক্ষমতা ও কার্যাবলী 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে শাসন সংক্রান্ত ক্ষমতা, রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত কি ক্ষমতা আছে। ফার্স্ট হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, এটার মধ্যে পয়েন্ট আর কি, ঠিক আছে। শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যেই 2টি পয়েন্ট, একটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, অর্থাৎ রাষ্ট্রপতি কাকে কাকে নিয়োগ করেন। 1 নম্বর তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন, ঠিক আছে, যখন নির্বাচিত হয় প্রধানমন্ত্রী, ঠিক আছে, তারপরে কিন্তু রাষ্ট্রপতির দ্বারাই প্রধানমন্ত্রী নিয়োগ হন। তারপরে প্রধানমন্ত্রীর পরে যে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আছে তাদের সেই সদস্যদের, তারপরে যে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে বিচারপতি আছে তাদেরকেও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন। তাছাড়াও ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এর সদস্য, তারপরে যে ভারতের নির্বাচন কমিশন আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর যে সদস্য, ঠিক আছে, তারপরে ভারতের অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত পদের যে ব্যক্তিরা তাদেরকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি। নেক্সট হচ্ছে অপসারণ সংক্রান্ত ক্ষমতা, ভারতের রাষ্ট্রপতি কাকে কাকে অপসারণ করতে পারেন তার পদ থেকে। তাহলে অপসারণ করতে পারেন রাজ্যপালকে, ঠিক আছে, রাজ্যপাল বলো, রাজ্যপালকে নিয়োগও করেন, আবার রাজ্যপালকে অপসারণও করতে পারে রাষ্ট্রপতি। রাজ্যপাল, তারপরে ইউপিএসসির সদস্য, নির্বাচন কমিশনের সদস্য, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সদস্য আর কি, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি, তাদেরকে কিন্তু অপসারণ করতে পারেন। এবার দেখো যে আইন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত কি ক্ষমতা আছে রাষ্ট্রপতির। ফার্স্ট হচ্ছে অধিবেশন সংক্রান্ত ক্ষমতা, যে রাষ্ট্রপতি অধিবেশন, পার্লামেন্টের অধিবেশন আহ্বানও করতে পারেন, আবার পার্লামেন্টের অধিবেশন স্থগিতও রাখতে পারেন। আর তাছাড়া প্রধানমন্ত্রীর সুপারিশে, ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ তাদের সুপারিশে রাষ্ট্রপতি কী করতে পারেন, যে আইনসভা ভেঙেও দিতে পারেন, আইনসভা বলতে লোকসভা ভেঙে দিতে পারেন। তারপরে হচ্ছে অধ্যাদেশ জারি, একটু বললাম, অর্ডিন্যান্স জারির ক্ষমতা, অর্ডিন্যান্স মেকিং পাওয়ার অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। যখন আইনসভা বন্ধ থাকে আর কি, বাজেট সেশন, উইন্টার সেশন আর মনসুন সেশন, এই 3টি সেশন হয়, তার মধ্যে যে ছুটি থাকে, যখন আইনসভা বন্ধ থাকে, যখন আইন তৈরি করা হয় না, তখন রাষ্ট্রপতি কোনো জরুরি পরিস্থিতির জন্য যদি আইন তৈরি করতে হয়, তখন যে আইনটা তৈরি করে সেটি হচ্ছে অধ্যাদেশ। নেক্সট হচ্ছে অর্থ সংক্রান্ত ক্ষমতা, অর্থ বিল অনুমোদন। কোনো যদি অর্থ বিল উত্থাপন করতে হয় লোকসভাতে, তাহলে কিন্তু রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। অর্থমন্ত্রী যে আছে তিনি প্রথমে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে তারপরে কিন্তু পার্লামেন্টে উত্থাপন করবেন অর্থ বিল, তাছাড়া কিন্তু উত্থাপন করতে পারবেন না। তারপরে বাজেট প্রস্তাবনা, ঠিক আছে, প্রত্যেক আর্থিক বছরের শুরুতে, ঠিক আছে, যে বাজেট সেশন হয় তখন যে অর্থমন্ত্রী তিনি যে বাজেট উত্থাপন করেন, সেই বাজেট উত্থাপন করার জন্য প্রথমে কিন্তু আর কি রাষ্ট্রপতির সম্মতি নিয়ে তারপরে উত্থাপন করেন, ঠিক আছে। তাহলে এখানে রাষ্ট্রপতির ভূমিকা আছে বাজেট প্রস্তাবনায়। নেক্সট হচ্ছে অর্থ কমিশন গঠন। তাহলে রাষ্ট্রপতি কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন গঠন করে থাকেন। কিসের জন্য? যে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে কি পরিমাণে অর্থ ডিস্ট্রিবিউট হবে, আমরা ভারতের জনগণ, তাহলে আমরা প্রত্যেকেই ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ট্যাক্স পে করি। তাহলে আমরা কোনো জলের বোতল কিনলাম বা কোনো চকলেট, বিস্কুট, যে কোনো কিছু কিনি, আমরা চাল, ডাল, তেল, সমস্ত কিছুর উপরেই কিন্তু ট্যাক্স বসায় সরকার। সেই যে ট্যাক্স, সেই যে রাজস্বটা, সেটা কেন্দ্র সরকারের কাছে যায়। তাহলে সেই যে টাকাটা, সেই যে অর্থটা, সেই যে রাজস্বটা, সেটা কিভাবে, কত পরিমাণে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে বণ্টিত হবে তা ঠিক করে এই অর্থ কমিশন। আর এই অর্থ কমিশন গঠন করে থাকে ভারতের রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর অন্তর। নেক্সট হচ্ছে যে বিচার সংক্রান্ত ক্ষমতা। এখন বিচার সংক্রান্ত কি ক্ষমতা ভোগ করে রাষ্ট্রপতি? যে রাষ্ট্রপতি বিচার সংক্রান্ত, অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন। তাহলে এটা হয়ে গেল বিচার সংক্রান্ত ক্ষমতা, তাই না? বিচার বিভাগ যে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট,
তাদের যে জাজ তাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। তাহলে এটা বিচার সংক্রান্ত ক্ষমতা হয়ে গেল। তাছাড়াও কোনো একজন ব্যক্তি যদি ফৌজদারি দণ্ডে দণ্ডিত হয়, রাষ্ট্রপতি কিন্তু সেই যে দণ্ডটা, সেই দণ্ডাদেশ স্থগিত করতে পারেন বা সেই দণ্ড হ্রাস করতে পারেন, ঠিক আছে। আর তাছাড়া কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমাও করতে পারেন, ঠিক আছে। রাষ্ট্রপতির এটা একটা বিশেষ ক্ষমতা বলা যায়, ঠিক আছে। রাষ্ট্রপতির এই ক্ষমতা আছে যে কোনো একজন ব্যক্তিকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় তাহলে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারে। তাহলে এই হয়ে গেল বিচার সংক্রান্ত ক্ষমতা। এবার দেখো যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, এটা আমি কিন্তু প্রথমেই বলেছি। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ 352 নং আর্টিকেল অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা, তারপর 356 নং ধারা অনুযায়ী রাজ্যে অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা, আর 360 নং ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা। এই যে তিনটি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, তাই লিখতে হবে এখানে। তাহলে এই হয়ে গেল রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। তাহলে এই যে নোটটা, এটা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। তাহলে এখনও বলছি তোমাদের হাতে আর 2 মাসের মতো আছে। তোমরা এখনও যদি ভালো মতো প্রিপারেশন নাও তাহলে কিন্তু পরীক্ষায় একটা ভালো স্কোর করা যাবে। আর এবার যেহেতু ডেসক্রিপটিভ, ঠিক আছে, বিস্তারিত লিখতে হবে, তাহলে তোমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে। এখন কিন্তু আর এমসিকিউ এর উপর পরীক্ষা নয় যে তোমরা সহজেই পাস করে যাবে। এমসিকিউ পরীক্ষা খুব সহজ বলতে গেলে। এইবার কিন্তু তোমাদের একটা চ্যালেঞ্জ। তোমরা এখন যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলেই কিন্তু তোমাদের স্কোরটা ঠিক থাকবে। নাহলে কিন্তু 3rd সেমিস্টারে 90% পেয়ে গেলে আর 4th সেমিস্টারে কিন্তু নাম্বার কমলে চলবে না, ঠিক আছে। তাহলে তোমরা যদি আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, আর সেই গ্রুপের মধ্যে আমি কিন্তু এই সমস্ত নোট দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে, তোমরা প্রিন্ট করে নিতে পারবে। আর প্রত্যেক অধ্যায়ের শেষে আমি ক্লাস টেস্ট নিচ্ছি এবং গুগল মিটের মাধ্যমে আমি কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখছি তোমাদের জন্য, ঠিক আছে। আর ক্লাস তো এখানে চলছে ইউটিউবে। আর যখন সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিন্তু 40 মার্কসের আমি মক টেস্টও নেব। তাহলে এই সমস্ত সুযোগ সুবিধা পেতে তোমরা কিন্তু আমার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো এখনও 249 এত টাকায়, ঠিক আছে, মাত্র 249 টাকায় একবার মাত্র পেমেন্ট করবে, ওয়ান টাইম পেমেন্ট। আর সম্পূর্ণ 4th সেমিস্টারের পুরনো নোট, পরবর্তী নোট সমস্ত পেয়ে যাবে, ঠিক আছে। আর কোনো পেমেন্ট করতে লাগবে না। তাহলে তোমরা যদি এখনও পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, তোমরা দেখো স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি 4th সেমিস্টারে পড়ি, আমি আপনার পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে। তাহলে বাকি প্রসেসটা আমি সেখানেই বলে দেবো যে কীভাবে যুক্ত হবে। তাহলে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।